তৎকালীন সরকার ঢাকার শীর্ষ 23 সন্ত্রাসীর তালিকা করে, তখন কালা জাহাঙ্গীর ছিল টপ। কালা জাহাঙ্গীর জীবিত না মৃত এটা আসলে সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না। অনেকের সাথে আলোচনা করে যে সে আসলে যেই পরিস্থিতির শিকার হয়েছে, এখন তাকে আসলে এই লাইনই অনেক বড় হতে হবে, বড় মাস্তান হবে। সে কাউকে পরোয়া করবে না। কালা জাহাঙ্গীরের একটা বিশেষ শখ, সে হচ্ছে খুব দামি এবং খুব তৎকালীন আধুনিক অস্ত্র কালেক্ট করতো সে। জাহাঙ্গীরকে সন্ত্রাসী জগতে একজন মেধাবী হিসেবে দেখা হতো। কথিত আছে অনেক হত্যায় সরাসরি সে শুটার হিসেবে কাজ করত। কালা জাহাঙ্গীর গুলি করলে প্রধানত মাথার বাঁ সাইডে ঠিক কানের উপর সাইডটায় গুলি করতো, যাতে এক গুলিতেই মৃত্যু নিশ্চিত হয়। শাহিন ভাই, কালা জাহাঙ্গীর যে নামটা মোটামুটি আমরা সবাই জানি, হ্যাঁ, 90 দশকের শেষ থেকে শুরু করে 2000 শুরুর দিকে। তো কালা জাহাঙ্গীরকে নিয়ে এখনো এরকম অনেকে বলে সে জীবিত, অনেকে বলে সে মারা গেছে, মৃত, এমনকি নাকি তার কবরও আছে ঢাকার 7 তলা বস্তিতে। তো কোনটা সত্যি? আসলে কালা জাহাঙ্গীর জীবিত না মৃত এটা আসলে সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না, কারণ নানা লোক নানাভাবেই এটা বলে। তবে তার পরিবার থেকে দাবি করা হয় যে সে মৃত, এবং 7 তলা বস্তিতে ওইখানে একটি কবরস্থানে তাকে 2003 সালের ডিসেম্বরের দিকে দাফন করা হয়েছে। 7 তলা বস্তিতে কেন? এ ব্যাপারে আসলে যেটা আমরা জানতে পেরেছি, আমি একাধিকবার কালা জাহাঙ্গীরের যে এলাকা ইব্রাহিমপুর, মিরপুর 14 নাম্বার, ওইখানে আমি গিয়েছিলাম। তো ওইখানে তার সাথে যারা ভালো সম্পর্ক রাখতো বা জানে, এরকম কয়েকজনের সাথে কথা বলেছি। তারা বলেছে যে তারা শুনেছে যে তার ওয়াইফ নাম হচ্ছে সোনিয়া, তার সাথে সে খুব মানে সে তো পলাতক জীবনযাপন করতো। তো তার সাথে ঝগড়ার এক পর্যায়ে সে তার অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছে। আচ্ছা। এবং যেহেতু সে আত্মহত্যা করেছে, সেহেতু তার সাথে যারা ক্যাডার ছিল তারা তো কালা জাহাঙ্গীরের নামে অনেক টাকা পয়সা উঠাইতো, অনেক টেন্ডারবাজি করতো, চাঁদাবাজি ছিল। তো অনেক কিছুর মধ্যে তার মৃত্যু সংবাদটা তাদের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যায়। এই কারণে তারা বিষয়টাকে গোপন রাখার জন্য তার নামের উপরে যেহেতু তারা কাজ করে, তাই তার পরিবারের দাবি যে তার মাকে নিয়ে গেছিল, লাশ দেখানো হয়েছে, তার মা দেখে চিনেছে, তারপরে ওই গোপন রাখার জন্যই 7 তলা বস্তির ওইখানে একটা কবরস্থানে তাকে অনেক রাতে দাফন করা হয়েছিল। আর সে যে বেঁচে আছে এরকম একটা গল্প যে শোনা যায়, এটা? আচ্ছা, স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে বেশ কয়েকজন অফিসার, যারা আপনার বিশেষ করে কাফরুল থানা, ভাসানটেক থানা, ক্যান্টনমেন্ট থানা বা যারা তার বিষয়টা দেখতো, ডিবি, র্যাব, তাদের একাধিক সদস্যদের সাথে আমি অনেক আগে কথা বলেছিলাম যে সে যে মারা গেছে তার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কি না। তো তারা বলল যে আসলে মারা গেছে না জীবিত আছে এই তদন্তে এখনও আসলে শেষ হয়নি। কারণ হচ্ছে সে যদি মারা যেয়ে থাকে তাহলে তার লাশের সাথে তো কারো কোনো বিরোধ নেই, তাহলে তার লাশটা কেন প্রকাশ্যে আনলো না। আর জীবিত থাকারও সম্ভাবনা আছে বলে তারা ধারণা করছে। কারণ হচ্ছে যে অনেকের দেখা গেছে যে মৃত্যু সংবাদটা আসলে তাদের সাথে আর কোনো বিরোধ থাকবে না। তার পরিবারের সাথে যে বারবার যে ডাকা হয় গোয়েন্দা সংস্থার, সে যে আপনার ছেলে কোথায়, কেন তাকে আত্মসমর্পণ করতে বলছেন, একটা চাপ থাকে। তাছাড়াও মৃত সংবাদ দিয়ে দেখা গেল দেশের বাহিরে সে নতুন জীবনযাপন করার সুযোগও নিতে পারে। এই কারণে তারা এটা বলে। তারপরে এক সময় কালা জাহাঙ্গীরের সাথে ছিল এইরকম মানে একজন বলল যে সে শুনেছে যে আসলে সে একটা স্বাভাবিক জীবন চায়, এর জন্য সে আত্মহত্যা বা হত্যার এরকম একটা গল্প তৈরি করে সে আসলে দেশের বাহিরে আছে। কিছু ছেলে পেলে একদিন
2003 সালের ডিসেম্বরের কোনো এক তারিখে অনেক রাতে এসে তাদেরকে তার মাকে বাসা থেকে নিয়ে যায় এবং 7তলা বস্তি মঙ্গাখালী, সেই বস্তির এখানে নিয়ে গিয়ে চাদরে ঢাকা একটি লাশ দেখায়। লাশ দেখে বলে যে দেখেন তো চিনতে পারেন কি না। তখন সে দেখে চিনছে যে তার ছেলে জাহাঙ্গীর, আচ্ছা, এবং তার একটা জন্ম দাগ আছে ডান হাতের উপরের দিকে, সেই দাগটাও সে দেখেছে ওভার কনফার্মের জন্য। তারপরে বলছে যে তার মায়ের দাবি অনুযায়ী যে কাউকে বলবেন না এই ঘটনাটা, আমরা তার লোক, আমরা এটা পরে করব। তারপরে তার মা চলে গেছে, সে আর কাউকে বলেনি। কিন্তু বিষয়টি যে ফ্যামিলির দাবি যে তার ছেলে সুইসাইড করেছে বা মানে মারা গেছে, এই জিনিসটার কিছু রহস্য আছে। কালা জাহাঙ্গীরের শুরুটা কি তেজগাঁ কলেজ থেকে ছিল, যেটা আপনি বলেন আপনিও হ্যাঁ। তেজগাঁ কলেজে পড়তেন? জি আপনার কি এক মানে ব্যাচমেট ছিলেন বা এক না, classmate তেজগাঁ ছিলেন? কলেজে তখন হাজার হাজার স্টুডেন্ট ছিল। আমি যখন এই 97 সালে আমি রিপোর্টিংয়ে আসি, 97 সালে নভেম্বর থেকে। তো আমি যেহেতু তেজগাঁ কলেজের ছাত্র ছিলাম, তো একসময় আমি রিপোর্ট করার জন্য ইব্রাহিমপুর এলাকায় এবং কারওয়ান বাজারে পিচি হানানের সাথে যারা চলাচল করতো, চলাফেরা ছিল যাদের, তাদের সাথে কথা বলল যে 92 সালের যে কালা জাহাঙ্গীর তেজগাঁ কলেজে ছিল। আচ্ছা, তো আমি নিউজ করার জন্য মিরপুর 14, ইব্রাহিমপুর এবং সে যেই স্কুলে পড়াশোনা করত সেখানে আমি একাধিকবার গিয়েছি। তারা বলল যে জাহাঙ্গীর স্কুল লাইফে খুবই ভালো ছাত্র ছিল এবং তারা এও বলল যে সে 5টি লেটার সহ এসএসসি পাস করেছিল। পরে সে 92 সালে তেজগাঁ কলেজে ভর্তি হয়েছে। তেজগাঁ কলেজে পড়া অবস্থায় এলাকায় বিভিন্ন ছেলেপেলের সাথে তার ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার পরেই সে আসলে এই মাস্তানি লাইনে সে চলে যায়। ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর এলাকায় সে একটি রাজনৈতিক দলের ছাত্র রাজনীতির ইচ্ছা পোষণ করে। সেই ইচ্ছা পোষণ করতে গিয়ে এলাকার কয়েকটি ছেলেদের সাথে তার বিরোধ হয়। সেই বিরোধের এক পর্যায়ে সে উত্তেজনা বসে একজন স্টুডেন্ট মানে তার প্রতিপক্ষের একজন ছাত্র বা ওই এলাকার একটা কিশোরকে স্টেপ করে। সেই স্টেপ করার পরবর্তীতে তার বিরুদ্ধে একটা মামলা হয় এবং সে ফেরারি হয়ে যায়। তখন সেখান থেকে সে ভয় পেয়ে যায়, কারণ যাকে সে আহত করেছে সে একটা ওই ঢাকা তৎকালীন মিরপুরের বড় সন্ত্রাসী গ্রুপের ছেলে ছিল। তো এদের থেকে বাঁচার জন্য সে ওই এলাকার তৎকালীন ইব্রাহিমপুর এলাকার বলা হয় গোয়ালবাড়ি মোড়, ওইখানে একজন লোক ছিল, তার নাম ছিল বাবু। তারও একটা মোটামুটি বড় ধরনের গ্যাং ছিল। আচ্ছা, সে ওই বাবুর সাথে যোগাযোগ করে, যে বাবুকে এলাকার লোক বলতো ঘাউরা বাবু, সেই ঘাউরা বাবুর যে ছেলে পেলে তাদের শেল্টারে কালা জাহাঙ্গীর চলে যায় এবং পরবর্তীতে সেই বিরোধের জের ধরে ঘাউরা বাবুকে হত্যা করা হয়। ওই যাকে স্টেপ করেছিল মশিউর রহমান কোচি, সেই কোচি গ্রুপের একটা ছেলে, মানে কোচির ভাই, নাম হলো আজাদ। মানে কথিত আছে যে আজাদেরা হত্যা করে, তারপরে কালা জাহাঙ্গীর আরও ঘাবড়িয়ে যায় যে তাকে হত্যা করেছে, এখন তার পালা। তারপরে সে এটা থেকে বাঁচার জন্য পুরান ঢাকার তৎকালীন মাফিয়া ডন, সে একজন সাবেক কাউন্সিলর, তার শেল্টারে সে যায়। কারণ সে অনেক বড় একটা দলের ছিল, ডন ছিল, এবং সে আন্ডারওয়ার্ল্ডে খুব শক্তিশালী হিসেবে পরিচিত ছিল। তার শেল্টারে গেলে অনেকের সাথে আলোচনা করে যে সে আসলে মানে যেই পরিস্থিতির শিকার হয়েছে, এখন তাকে আসলে এই লাইনই অনেক বড় হতে হবে, সে বড় মাস্তান হবে, সে কাউকে পরোয়া করবে না, এবং সে ওইখানে একটা টার্গেট নেয় যে সে আলোচিত কিছু মানে ঘটনা, সে মানে আলোচিত কিছু হত্যার সাথে সে করবে। তো তৎকালীন সেই সাবেক কমিশনার অনেক
হত্যার সাথে ছিল, জড়িত ছিল, সেই ক্ষেত্রে সে জাহাঙ্গীরের মেধা, জাহাঙ্গীরকে সন্ত্রাসী জগতে একজন মেধাবী হিসেবে দেখা হতো এবং সে কথিত আছে অনেক হত্যায় সরাসরি সে মানে শুটার হিসেবে কাজ করত এবং নিখুঁত ছিল তার মানে নিশানা। তো এই কারণে সে ওই প্রথম সে আজাদকে হত্যা করে বলে অভিযোগ আছে কোর্ট প্রিমিসেস, সেটাই চতুর্দিকে কোর্টে, ঢাকা কোর্টে, সেটাই কোর্টের ওই ঘটনার পরে সে আলোচিত হয়ে যায়, তার নাম ছড়িয়ে পড়ে। তার একটা পুরাতন ছবি কয়েক বছর আগের চাপা ভাঙা, ওই একমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যে ছবি, সেটা হচ্ছে ওই ছবি, সেটা কয়েক বছর আগের ছিল। কিন্তু তার বাস্তব ছিল সে যখন চেহারা কিছুটা গাল ফুলে গেছে, স্বাস্থ্য ভালো হয়েছে, আর ওটা ছিল চাপা ভাঙা ছবি। ওই ছবিটা সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়, থানাগুলিতে মোস্ট ওয়ান্টেড হিসেবে ওই দেয়ালের মধ্যে রাখা হয়, ঢাকা শহরে বিভিন্ন দেয়ালে পোস্টারিং করা হয়। এরপরে সে তার নাম ডাক ছড়িয়ে পড়ে এবং তার নামের উপরে তারপর অনেক কিছু হতে থাকে। তো একটা যেটা কথাটা আসে মাঝে মধ্যে রিপোর্টে, যে কালা জাহাঙ্গীরের একটা নাকি খুব সিগনেচার স্টাইল ছিল মানুষ মারার, মানে গুলি করার। এই যে আপনি বললেন কিছুক্ষণ আগে যে সে শুটার হিসেবে সে মানে পরিচিত ছিল, কুখ্যাত ছিল, কি ছিল এটা? কি মানে দেখলেই বোঝা যাইতো যে এই লোকটাকে কালা জাহাঙ্গীর মেরে ফেলছে, এরকম কি দেখে বোঝা যাইতো? এটা হচ্ছে যে যেই সমস্ত হত্যাগুলো কালা জাহাঙ্গীর দ্বারা হয়েছে, অভিযোগ পাওয়া গেছে। তো আমি যেহেতু 97 সাল থেকে ক্রাইম রিপোর্টিংয়ের সাথে আছি, তো আমি ওই লাশগুলোর স্পেশাল দেখতাম যে বাস সাইডে ঠিক কপালের দিকে গুলি থাকতো। মানে কালা জাহাঙ্গীর গুলি করলে প্রধানত ধরে বাস সাইডে, মাথার বাস সাইডে ঠিক কানের উপর সাইডটায় গুলি করতো, যাতে এক গুলিতেই মৃত্যু নিশ্চিত হয়। তারপরও একাধিক গুলিও করতো, একটা মানে একাধিক গুলিতে মৃত্যু নিশ্চিত করতো। এটা তার বিশেষ স্টাইল ছিল। তারপরে ওই সময় পুলিশের কয়েকজনও বলছে যে সে বাম সাইডে গুলি করতে পছন্দ করতো, মাথার বাম সাইডে গুলি করতে, এটা তার স্পেশালিস্ট। কালা জাহাঙ্গীরের মানে এই যে বললেন শুটার, হ্যাঁ, মানে তার কি এরকম কথাও আসছে বিভিন্ন রিপোর্টে যে তার খুব শখ ছিল মানে বন্দুকের বা বন্দুক বিভিন্ন ধরনের আপনার গান বা পিস্তল এগুলা কালেক্ট করার তার শখ ছিল। আমরা যেরকম ধরেন কেউ কেউ আছে জুতার শৌখিন, কেউ কেউ আছে ঘড়ি কিনতে শৌখিন, কেউ গাড়ি কিনে কালেক্ট করে বিভিন্ন জিনিস, কেউ স্ট্যাম্প কালেক্ট করে, তার এরকম মানে ওয়েপন্স, অস্ত্র কালেক্ট করার শখ ছিল। 98, 99, 2001, 2002 দিকে যখন আমি বিভিন্ন হত্যা মামলার ফলো আপ রিপোর্ট করার জন্য বিভিন্ন জায়গায় যেতাম, পরবর্তীতে তার সাথে উঠা বসা আছে, এরকম অনেকের সাথেই কথা বলেছি। তারা বলতো যে কালা জাহাঙ্গীরের একটা বিশেষ শখ, সে হচ্ছে খুব দামি এবং খুব তৎকালীন আধুনিক অস্ত্র কালেক্ট করতো। সে যে পয়সা চাঁদাবাজি করে বা অন্যান্য খাত থেকে আয় করত, তার একটা বড় খরচের খাত ছিল অত্যাধুনিক অস্ত্র কালেক্ট করা, এবং তার অস্ত্রের মোটামুটি বেশ মজুদ ছিল, সে খুব দামি অস্ত্র ব্যবহার করত। তো শাহিন ভাই, একটা জিনিস যেটা আপনি মাঝে মধ্যে বলতেন যে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, যে এই যে টপ ক্রিমিনালরা, এরা আবার এদেরকে নিয়ে মিডিয়া রিপোর্ট, খবর, নিউজ, মানে তাদের নাম ছড়ানো, এই জিনিসটা নাকি খুব পছন্দ করতো। হ্যাঁ, তাদের আচার আচরণ, কথাবার্তা এইরকমই মিন করে। বিশেষ করে আমি যেটা দেখেছি যে আমরা অনেক সময় তো অনেকের নাম এইভাবে নিউজ করেছি, তো বেশিরভাগই তো সূত্র জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক, পুলিশের একটি সূত্র, এইভাবেই এই নিউজগুলি করা হয়। কারণ হচ্ছে এই নিউজগুলোতে আসলে কেউ সরাসরি নাম দিয়ে বলে না। হ্যাঁ, তো এইভাবে করতে গেলে কিছু ভুলের সম্ভাবনা থাকে। তো অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এই বিষয় নিয়ে তারা কখনো উচ্চবাচ্য করতো না, বরঞ্চ এমনও প্রমাণ আছে যে যেমন কাউরান বাজারে ব্যবসায়ী সমিতির অফিসে 3 জনকে গুলি করে হত্যা করা হলো। আচ্ছা, তো এখানে নাম আসলো পিচ্চি হান্নান 3 জনকে হত্যা করেছে। তো প্রকৃত হত্যা করেছিল
আরেকজন পিচ্চি হান্নানের প্রতিপক্ষ, তার নাম ছিল নরোত্তম সাহা আশিক। আচ্ছা, তো সেই আশিক একজন রিপোর্টারের উপরে খুব চড়া হলো যে এত কষ্ট করে মানুষ হত্যা করে করি, তো আপনারা ক্রেডিট কেন প্রতিপক্ষ গ্রুপকে দেন? তো মানে খুনের ক্রেডিট নিয়েও? হ্যাঁ, কারণ হচ্ছে তারা মনে করে যে এই খুনগুলো যে করেছে তার তো একটা উদ্দেশ্য আছে, একটা আছে প্রতিশোধ, আরেকটা আছে চাঁদাবাজি। এখন মানুষ যদি মনে করে যে এই খুনটা এরা করেছে, তাহলে যখন তারা কাউকে ফোন দিয়ে বলবে যে ওই যে কারণ বাজারের 3 জনকে যে মারলাম, নাম শুনেন নাই, আমি সে, তাহলে ওখানে একটা ভালো টাকা পায়। যে দিতে চায় না সেও কিছু না কিছু দেয়, আর যে কম দিতে চায় এই নাম শুনে ভয় আরও বেশি দেয়। এটা তারা অনেক সময় এটাকে আসলে একটা ব্যবসায়িক পুঁজি মনে করে, প্রচারণাটাকে। এই জন্য তারা পত্রপত্রিকা নিউজকে আসলে ওইভাবে তারা মূল্যায়ন করতো না। তবে হ্যাঁ, তারা যে হত্যাগুলো করতো, এই হত্যা বেশিরভাগ ক্ষেত্রেই মামলা করার সময় যাতে তাদের নাম না আসে এই জন্য হুমকি ধুমকি দেওয়া। পিচ্চি হান্নানকেও দেখা গেছে, আরও অনেক সন্ত্রাসীকে দেখা গেছে, তারা হত্যার পরে পরিবার তাদের পরিচিত লোকজনকে হুমকি দিচ্ছে যে আপনারা আমাদের নাম দিবেন না। প্রয়োজনে তারা কিছু নাম দিয়ে দেয় যে এই নামগুলো দেন, তাদের অন্য প্রতিপক্ষর নাম পর্যন্ত তারা দিয়ে দেয়, যদি এই নাম ব্যবহার না করে তাহলে আবারও হত্যা করা হবে পরিবার থেকে। এই ক্ষেত্রে তারা মানে মামলা এড়িয়ে চলতো, কিন্তু মিডিয়া এড়িয়ে চলতো না। মিডিয়ার প্রচারণা তারা এটাকে বেশিরভাগ ক্ষেত্রেই আশীর্বাদ হিসেবে দেখতো। আর এই কালা জাহাঙ্গীরের সাথে আরেকজন যে খুব কুখ্যাত টপ ক্রিমিনাল সেই সময়ের, তার সময়, হ্যাঁ, পিচ্চি হান্নান, জি, তাদের দুইজনের মধ্যে নাকি একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল বা এরকম, মানে দুইজন একসঙ্গে কাজ করছে একটা সময়ে, পরবর্তীতে শত্রু হয়ে যায় বা এরকম একটা কথা আছে। শত্রু হয়ে যায় এই কথাটা আসলে মানে আমি পাইনি, তবে তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। যখন আজাদ হত্যা হয় কোর্ট এলাকায়, তারপরে তো তাকে অনেক কিছুই ফেস করতে হয়েছে। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে গ্রেপ্তার এড়ানো, আরেকদিকে যাকে হত্যা করেছে তার ভাই লোকজন অনেক শক্তিশালী ছিল, তাদের দলের লোকজনের কাছ থেকে তাকে বাঁচতে হবে। ওই সময় তেজগাঁ এলাকার খুব প্রভাবশালী পিচ্চি হান্নান, তার ছত্রছায়া সে আসে, এবং যেহেতু পিচ্চি হান্নানের অনেক লোকবল ছিল এবং তার বিশ্বস্ত কিছু লোক ছিল, ওই বিশ্বস্ত লোকের দ্বারা সে যাতে নিশ্চিন্তে আত্মরক্ষা করতে পারে ওই জন্য তার সাথে সখ্যতা হয়। এবং পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীর একসাথে অনেক অপারেশনও করেছে এবং তারা বেশ কিছু ঘটনারও অনেক গল্প শোনা যায় এলাকার লোকজনের কাছ থেকে। তাদের সম্পর্ক আমি যতটুকু জানি যে সবসময় ভালোই ছিল। তারপরে তো কালা জাহাঙ্গীর 2003 সালে নিখোঁজের কথা শুনলাম, কেউ মারা যাওয়া বলা, কেউ বলে যে চলে গেছে, যাই হোক। আর পিচ্চি হান্নান তো 2004 সালের ক্রসফায়ার হয়েছিল। তো এই আরেকটা কথা যেটা বারবার আসে সেই সময়কার কথা, যে ক্রাইমে ঢাকার সন্ত্রাস, বাংলাদেশের সন্ত্রাস জগতে যে 5 স্টার 7 স্টার গ্যাং গ্রুপ এরকম একটা নাম আসে সবসময়, এই নামগুলা, এগুলা কি 5 স্টার 7 স্টার গ্রুপ কি? এদের সাথে কালা জাহাঙ্গীরের সম্পর্ক কি ছিল? 5 স্টার 7 স্টার এগুলো আসলে মগবাজার কেন্দ্রিক দুইটা সন্ত্রাসী গ্রুপ। কিন্তু দুইটা সন্ত্রাসী গ্রুপ হলেও লোকজন দাবি করে যে তারা 5 স্টার 7 স্টারের সদস্য, কিন্তু বাস্তবতা হচ্ছে যে তারা 5 স্টার 7 স্টারের বাইরে ছিল, তারা ছিল আলাদা একটা গ্রুপ। আচ্ছা, সেই গ্রুপটা ছিল পুরান ঢাকার যে কাউন্সিলর, মানে কমিশনার সাবেক, তার তত্ত্বাবধানে খুবই শক্তিশালী গ্রুপ, যা কিনা 5 স্টার 7 স্টারের অনেক লোককে তারা চ্যালেঞ্জ করতে পারতো। কিন্তু তাদের 5 স্টার 7 স্টারের সাথেও তাদের কখনো বিরোধ হয়নি, কারণ তারা তাদের সাথে সখ্যতা না থাকলেও বিরোধে যায়নি। এই গ্রুপটার কি কোনো নাম ছিল? এই গ্রুপের ওইভাবে কোনো নাম ছিল না, কারণ এই গ্রুপ 2001 সালে যখন তৎকালীন সরকার ঢাকার শীর্ষ 23 সন্ত্রাসীর তালিকা করে, তখন
কালা জাহাঙ্গীর ছিল টপ, তাই পিচ্চি হানানও ছিল উপরের সারির। যেহেতু পিচ্চি হানান, কালা জাহাঙ্গীর এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একজনের নাম ছিল আলাউদ্দিন, আচ্ছা, সেও ছিল শীর্ষ 23-এর মধ্যে ছিল। তো যেহেতু শীর্ষ 23-এর ভিতরে 3 জন, এছাড়া আরও আছে, তো তাই তারা আর কোনো ওই তাদের নামের প্রয়োজন হয়নি, কোনো গ্রুপের নামের প্রয়োজন হয়নি, কারণ কালা জাহাঙ্গীরের নামের উপরেই তখন সবচেয়ে বেশি আতঙ্ক ছিল। চাঁদাবাজি, এইসব বিভিন্ন জিনিসপত্র করা, ফোন করে হুমকি দেওয়া, এসব কালা জাহাঙ্গীরের নামে। হ্যাঁ, এগুলো কালা জাহাঙ্গীর পিচ্চি হানানের নামে অনেক হতো, বিশেষ করে তেজগাঁ এলাকা, মিরপুর এলাকা, পুরান ঢাকার কিছু এলাকায়। তবে এইগুলো মোস্টলি যাই ঘটতো, কিন্তু ওই তুলনায় মামলা হতো তাদের নামে কম। মামলায় দেখা যেত যে হয়তো অন্যান্য আসামি বা অন্যান্যের নাম হয়েছে, কিন্তু তারা সবসময় মামলা এড়িয়ে চলার চেষ্টা করত। তারপর অনেক কেস তাদের নামে ছিল। অনেকেই কালা জাহাঙ্গীর, পিচ্চি হানানকে ব্যবহার করতে চাইতো। তৎকালীন রাজনৈতিক যারা বড় এমপি মন্ত্রী ছিল বা অন্যান্য যারা ছিল, তারাও তাদের মানে চাইতো, সাহায্য চাইতো। আচ্ছা, কিন্তু যেহেতু আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল, তাই তারা একসাথে নিজেদের স্বার্থেই তারা বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকতো। এবং তাদের আয়ের প্রধান উৎস পিছানোর যেমন ফেন্সিডিল ব্যবসা ছিল, চাঁদাবাজি ছিল, বিভিন্ন দখল ছিল, অপহরণ ছিল। কিন্তু কালা জাহাঙ্গীরের নামে এত চাঁদাবাজি বা অতটা শোনা যায় নাই। তবে সে কিছু বড় ধরনের কাজ, যেমন ঢাকায় ওই সময়কার আলোচিত যে হত্যাগুলো ছিল, ওয়ার্ড কমিশনার ছিল, কয়েকজন ওয়ার্ড কমিশনার হত্যা, তারপরে একজন অ্যাডভোকেট হত্যার সাথে মুরগি মিলন কোর্টে খুন হয়েছিল, কোর্ট প্রিমিসিসে, এটাও তার কথা শোনা যায়। কালা জাহাঙ্গীর, হ্যাঁ, কালা জাহাঙ্গীরের কথা শোনা যায়। এইরকম আলোচিত হত্যাগুলো সে করতো। সে মানে যে কাজটা করতো সেই কাজটা মানে সেই হত্যাটা চতুর্দিকে ছড়াই পড়তো। কিন্তু যতবারই রেড দেওয়া হয়েছে, করা হয়েছে, পিচ্চি হানান একাধিকবার গ্রেপ্তার হয়েছে, অনেকদিন জেল খেটেছে, কিন্তু জাহাঙ্গীর ধরা পড়তো না। এটার পিছে কি তার কোনো ছবি না থাকার বা ছবি না থাকাটা একটা কারণ? মানে তার নাকি একটাই শুধু ছবি ছিল অনেক আগের, যেটা দেখে তাকে চেনা যাইতো না পরে, আচ্ছা, এরকম একটা কথা আছে? হ্যাঁ, এই বিষয়ে আমি নিজেও তার আর কোনো ছবি আছে কি না আমি রিপোর্ট করার জন্য অনেক দিন ঘুরেছি, কিন্তু আসলে এই ছবি ছাড়া তার আর কোনো ছবি আমরা পাইনি। আমি তার স্কুলের এবং তেজগাঁ কলেজে যে সে ভর্তি হয়েছে, এখানে তো ছবি থাকে সবার, সেখানে আমি ছবি জোগাড় করার চেষ্টা করেছি। তারা বলেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা আছে, টিম ছিল, তারা ছবিগুলো নিয়ে গেছে। কিন্তু ছবিগুলো নিয়ে গেল, সেটা কিন্তু অন্য কোথাও তারা যে ছবিগুলো শো করেছে বা ছবি করেছে এরকম না। তো এই ব্যাপারে র্যাবের তৎকালীন মিডিয়া ডিরেক্টর এবং আপনার ওই কয়েকটি থানার ওসি এবং ডিভিশনের ডিসি, তাদের সাথে যোগাযোগ করলে তারা বলছে যে না, অনেক আগের স্কুল বা কলেজের ছবি, ওইটা তারা দাবি করে যে যেটা কালা জাহাঙ্গীরের ছবি যেটা আমরা দেখছি, এটাই কলেজের ছবি। আচ্ছা, যখন ভর্তি হয়েছে কলেজেরই ছবি এটা, কিন্তু যখন তার ছবিটা প্রকাশ হয়েছে ততদিনে 3-4 বছর হয়ে গেছে। আচ্ছা, তো 3-4 বছর হয়ে যাওয়ার কারণে তার স্বাস্থ্যের কিছু চেঞ্জ হয়েছে এবং এই শারীরিক যে সেটাও একটুই, এই কারণে রেড দিয়ে অনেক সময় চেনা যায় না। আর সে ছিল খুবই ধুরন্ধর প্রকৃতির লোক। সে কিভাবে মানে ঢুকে কিভাবে বের হয়ে যায়, এটা আসলে সোর্স মাধ্যমে যে তারা যে খবরটা পায়, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা আসলে হয় না। এভাবে সে গ্রেপ্তার এড়িয়ে এই পর্যন্ত ছিল। এরকম একটা গল্প আছে নাকি যে সে সেই সময় ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা হলে গিয়ে ঘুমাইছিল, পুলিশ রেড পড়ছে, কিন্তু সে সেই রেডের মধ্যে থেকে বাইর হয়ে আসছে হল থেকে? হ্যাঁ, কালা জাহাঙ্গীর যখন আলোচিত হয় তখন কিন্তু মানে একদিকে যেমন তার অনেক নাম এবং তাকে পাওয়ার জন্য তৎকালীন প্রভাবশালী লোকজনও চেষ্টা করত, আরেকদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
চ্যালেঞ্জ ছিল তাকে ধরা। কিন্তু এত কিছু থেকে সে নিজেকে আসলে কিভাবে সেভ করবে, আবার প্রতিপক্ষ একাধিক গ্রুপ ছিল, কারণ সে অনেক তৎকালীন অনেক নামকরা প্রতিপক্ষ সন্ত্রাসীকেও সে হত্যা করেছিল। আচ্ছা, তো যেহেতু ওই সন্ত্রাসী গ্রুপও একাধিক কিলার ছিল, তো সবার কাছ থেকেই তাকে আড়াল করা এবং করার জন্য সে, আমি যেটা শুনেছি, মাঝে মাঝে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন হলে থাকতো, অনেক সময় অনেক কমার্শিয়াল এলাকায় থাকতো, অনেক আবাসিক ভবনে অনেক পরিবারের সাথেও থাকছে, যাতে বুঝতে না পারে যেহেতু তার ছবি নেই। এই কারণে সে, তারই একটা অংশ ছিল যে ঢাকা ইউনিভার্সিটির হলে থাকা। তো পুলিশও অনেক সোর্স মেনটেন করতো এই বিষয়ে। তো সোর্স মাধ্যমে জানতে পেরেছিল যে এই হলে এইভাবে আছে। আচ্ছা, কিন্তু হলে রেড দেওয়ার সময় বিশেষ করে পিচ্চি হান্নানের একটা মানে বড় মানে সন্ত্রাসীর টিকে থাকার একটা বড় কৌশল ছিল, তার বিভিন্ন থানায় সোর্স ছিল, তার ব্যক্তিগত সোর্স ছিল যারা পুলিশের সোর্স হিসেবে পরিচিত, তার ডিবিতে সোর্স ছিল, কিন্তু ডিবির সোর্স হিসেবে পরিচিত, তারা পিচ্চি হান্নানকে সার্ভ করতো, তারপরে পুলিশকে সার্ভ করতো। এই জন্য তারা অনেক টাকা পেত পিচ্চি হান্নানের কাছ থেকে। তো ওই সোর্সিংয়ের মাধ্যমে, যদিও পিচ্চি হান্নান গ্রেপ্তার এড়াইতে অনেক সময় পারতো না, কারণ তার অনেক ছবি ছিল, কিন্তু কালা জাহাঙ্গীর যে কোনো উপায় হোক সেখান থেকে বেরিয়ে যেতে পারতো। পুরা জিনিসটা মানে গল্পটা শুনে মনে হচ্ছে যে কালা জাহাঙ্গীর আসলেই খুব রহস্যময় একটা চরিত্র, রহস্যময় ক্যারেক্টার। তো তার মৃত্যু নিয়েও এই যে অনেক রহস্য আছে, যে সে আসলেই মারা গেছে নাকি সে বেঁচে আছে, বিদেশে আছে, এরকম অনেক রকম থিওরি আছে, গল্প আছে। তো আপনার কাছে কি মনে হয়? সবার কাছেই এটা একটা রহস্য, সে আসলে জীবিত না মৃত না বিদেশে, এটা নিয়ে অনেকই আছে। আমি তার আগে একটু বলি, কালা জাহাঙ্গীর হিসেবে সে পরিচিতি তার, কিন্তু তার একটা আসল নাম ছিল, তার নাম হচ্ছে ফেরদৌস জাহাঙ্গীর। আচ্ছা, এই নামটা খুব কম লোকে জানে, খুবই কম লোকে। তো যেহেতু তার নাম ফেরদৌস জাহাঙ্গীর, তাই একটা সহজ আছে, তার কাগজপত্রে মানে সার্টিফিকেট সবই তো ফেরদৌস জাহাঙ্গীর। তো অনেকে মনে করে যে সে হয়তো কালা জাহাঙ্গীর তো মোস্ট ওয়ান্টেড, হ্যাঁ, ফেরদৌস জাহাঙ্গীর তো মোস্ট ওয়ান্টেড না, আর চেহারায় অনেক পরিবর্তন হয়ে গেছে। ওই পাসপোর্ট করলে এয়ারপোর্টে বা অন্য কোথাও দিয়ে ওইটা কেউ চিনবো না যে ওই যেই একটা ছবি আছে 2003 সালে, দেখা গেছে যে 13-14 বছর হয়ে গেছে ওই ছবির। তো ওইটা তো আর ধরা পড়ার সুযোগ থাকছে না। তো অনেকে মনে করে যে এই সুযোগটা সে নিয়েছে এবং সে বিদেশে আছে। তবে তার পরিবার এবং অনেকেই যে দাবি করে যে সে মারা গেছে। এই বিষয় নিয়ে আমি একাধিক দিন অনেক জায়গায় গিয়েছি এবং একটা রিপোর্ট করার আমার খুব ইচ্ছা ছিল যে কালা জাহাঙ্গীর আসলে কোথায়। তো যদিও আমি ওই সময় রিপোর্ট আসলে করতে পারিনি, কিন্তু এখানে অনেক দিন ঘোরার পরে তাদের যে মিরপুর 14 নম্বর এলাকার যে একটা বাড়ি, মাস্টার বাড়ি বলে, তো ওই বাড়ির কাছে এক ভদ্রলোক, উনি ডাব বিক্রি করে। তো উনি আমাকে বলল তার কাছে যেই সন্দেহ সেটা আমাকে সে শেয়ার করলো, যে তার মা খুব অসুস্থ, বাসার মধ্যে অনেকে বলতেছিল মৃত্যু শয্যায়। তো তার মা মারা গেছে। তো মারা যাওয়ার 3-4 দিন আগে তার যতটুকু মনে আছে, সে কারণ বাজার থেকে সে এরকম ভ্যান গাড়িতে করে ডাব নিয়ে তার ওই যে যেখানে সে ফুটপাতে ডাব বিক্রি করে এখানে রাখছিল। হঠাৎ করে অল্প কয়েক মিনিটের মধ্যে 10, 12 বা 15 এরকম খুব প্রাইভেট কার, জিপ, এই লেভেলে কিছু গাড়ি আসলো এবং বেশ কিছু ইয়াং ছেলে পেলে ওই বাসার ভিতরে ঢুকলো। এটা একটা 4 তলা বাসার 2 তলা। ঢুকার পরে সেরকম এত রাতে, রাত 1:30, 2টা এরকম আনুমানিক সময়, 5 থেকে 10 মিনিটের ভিতরে মানে আবার তারা বের হয়ে চলে গেল। ঠিক তার কিছুক্ষণ পর, এই 8, 10, 15, 20 মিনিট হবে, র্যাবের অনেকগুলো গাড়ি আসলো। আচ্ছা, আসার পরে তারা উপরে উঠলো। উপরে উঠে তারা অনেকক্ষণ সার্চ করলো। সার্চ করে তারপরে
অনেককে জিজ্ঞাসাবাদ করলো, তারপরে আস্তে আস্তে তারাও চলে গেল। তারা যদিও 1-1.5 ঘন্টা ছিল র্যাবের সদস্যরা, যদিও পরবর্তীতে আমি র্যাব ইন্টেলিজেন্স এবং র্যাবের যে বিশেষ করে ওই সময় যারা এই এলাকার দায়িত্বে ছিল তাদের সাথে আমি কথা বলেছি। কিন্তু আমি যখন কথা বলেছি তার অনেক আগের ঘটনা, তখন তার মা অলরেডি কয়েক বছর আগেই মারা গেছে। আচ্ছা, তারা এই ব্যাপারে আসলে এইভাবে বলতে পারলো না যে এরকম ঘটনা কি আসলে ঘটেছিল কিনা, এরকম কোনো ফাইলে এই ধরনের কোনো কথা নেই। সো কালা জাহাঙ্গীরের মানে তাকে নিয়ে রহস্য, মৃত নাকি সে জীবিত, সেটা এখনো মানে আমরা কেউই জানি না। মানে কথিত আছে যে সে মারা গেছে, তার কবর আছে সাততলা বস্তিতে, কিন্তু আবার অনেকে এটাও মনে করে যে সে আসলে জীবিত, সে দেশের ভিতরে আছে না দেশের বাইরে আছে, সেটা নিয়ে সন্দেহ আছে। জি।